আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই এক্সাম্পলে আমরা যেটা দেখতে পাবো সেটা প্রথমে আমাদেরকে বের করতে হচ্ছে মূলধন জাতীয় লেনদেনগুলো চিহ্নিত করতে এবং এর পরিমাণগুলো বের করতে। আমি জাস্ট পরিমাণ বের করি না, জাস্ট লেনদেন কোনগুলো হবে সেগুলো লিখে দিয়েছি মূলধন জাতীয়। তো এখানে মূলধন জাতীয় লেনদেন বলতে আমরা বুঝি যেটা দীর্ঘমেয়াদের জন্য সংগঠিত হয়, টাকার পরিমাণ বড় হয় এবং এটা নিয়মিত সংগঠিত হয় না, যেগুলো আমরা ক্লাস 9 থেকে শিখে আসছি। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এক নাম্বারটা মূলধন বিনিয়োগ করছে, এটা মূলধন জাতীয় লেনদেন হবে। আর সম্পদ যেগুলো ক্রয় করছে, ল্যাপটপ আর সাপ্লাই, সেটা মূলধন জাতীয় হবে। তারপর যেটা ঋণ পরিশোধ করছে, যেটা দীর্ঘমেয়াদী ঋণ যদি পরিশোধ করে সেটাও মূলধন জাতীয় লেনদেনের মধ্যে পড়বে। তো এগুলোই মূলত মূলধন জাতীয় লেনদেনের মধ্যে আসবে। এরপর আমাদেরকে বলছে কি ট্রানজেকশন বা লেনদেন, যেগুলো টেবুলার সামারিতে বের করতে বলছে। তো টেবুলার সামারিতে মূলত আমরা আহ, প্রথম থেকে শুরু করি। জুলাইয়ের 1 তারিখ 2016 সালের জুলাইয়ের 1 তারিখ যেটা আছে, প্রথমে নগদ টাকা বিনিয়োগ করছে 20,000 টাকা। এরপর যেটা গ্রাফিক্সের কাজ 10,000 টাকা, এটা গ্রাফিক্স ডিজাইনের জন্য। তো টোটাল যেটা সেটা মূলধন লিখবো আমরা 30,000 টাকা। যেহেতু এটা মূলধন হিসেবে নিয়ে আসছে ওই জন্য মন্তব্যতে আমরা মূলধন লিখতে পারি। এরপর যেটা 2 তারিখে বলা হয়েছে ব্যবসায় ল্যাপটপ ক্রয় করছে এবং নগদে পরিশোধ করছে 5,000 টাকা। তো 2 তারিখে ল্যাপটপের নগদে পরিশোধ করছে 5,000, এটা আমি নগদে পেমেন্ট করে দিছি। আর যেটা বাকি 24,000 টাকা সেটা হচ্ছে পরে পরিশোধ করবে, সেই জন্য পাওনাদার বেড়ে গেছে। এবং টোটাল অফিস সরঞ্জাম, অফিস এটা হচ্ছে কি, যেহেতু ল্যাপটপ ক্রয় করছে এটাও আমরা গ্রাফিক্স সরঞ্জামে লিখতে পারি। তো এটা 29,000 টাকা গ্রাফিক্স সরঞ্জাম আম, বৃদ্ধি হবে। তো 5 তারিখে বলা হয়েছে গ্রাহককে সেবা প্রদান করছে 4,000 টাকার। 4,000 টাকা নগদে পরিশোধ করলে সেটা নগদ টাকা বেড়ে যাবে, আর এখানে মূলধন হিসেবে বেড়ে যাবে এখানে 4,000 টাকা। ঠিক আছে। তো এখানে আমাদেরকে এটা এটা সেবা হিসেবে ধরতে পারি, সেবা আয়। এরপর যেটা বিজ্ঞাপন প্রদান করছে 700 টাকা 7 তারিখে, 700 টাকা এটা নগদ টাকায় চলে যাবে। আর এটা বিজ্ঞাপন খরচ, যেহেতু এটা মালিকানা সত্ত্ব কমে যাবে ওই জন্য এটা বিজ্ঞাপন খরচ লিখতে পারি। এরপর 12 তারিখে বলা হয়েছে নগদে সাপ্লাইজ ক্রয় করছে। তো নগদে যেহেতু সাপ্লাইজ ক্রয় করছে ওই জন্য আমার সাপ্লাইজ, এখানে অফিস সাপ্লাইজটা বেড়ে যাবে 2,000 টাকা। এটা যেহেতু নগদে ক্রয় করছে ওই জন্য নগদ থেকে কমে যাবে 2,000 টাকা। এরপর যেটা ধারে সেবা প্রদান করছে 3,400 টাকা 18 নম্বরে, ধারের জন্য আমি সেবা প্রদান করি, তাহলে এখানে এখানে 10,000 বেড়ে যাবে, যেটা পরে আমরা পেমেন্টটা পাবো। আর এটা আমার আয় হয়েছে ওই জন্য এটা মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। এটা এক ধরনের সেবা আয়। তো এরপর আহ, গ্রাহকের পূর্ব প্রদত্ত সেবার জন্য নগদ আদায় করছে। তো পূর্বে যেটা সেবা দিচ্ছে ওইটা থেকে নগদ পাইছি আমি 2,000 টাকা, এটা হচ্ছে আমাদের 25 তারিখের। তো এটা নগদে পাইছি ওই জন্য আমার 2,000 টাকা বাড়বে, আর এটা দেনাদার কমে যাবে। আগে যেহেতু টাকা পাইতাম ওই জন্য এখানে দেনাদার কমে যাবে। তো এরপর 600 টাকা সুদ সহ ল্যাপটপ ক্রয়ের জন্য প্রথম কিস্তি পরিশোধ করছে। প্রথম কিস্তি আমাদেরকে বলছিল 2,000 টাকা করে কিস্তি পরিশোধ করবে ওই জন্য ল্যাপটপের, তাইলে আমার টোটাল খরচ হচ্ছে সুদ সহ 2,600 টাকা। এটা হচ্ছে 31 তারিখের। তো 2,600 টাকা এখান থেকে চলে যাবে। আর এটা যেহেতু পাওনাদারে ছিল, পাওনাদার থেকে চলে যাবে 2,000 টাকা, পাওনাদার কমে যাবে। আর যেহেতু এটা খরচ হয়েছে এই জন্য এখানে 600 টাকা কমে যাবে ওই সুদ খরচ হিসেবে, এখানে সুদ খরচ লিখতে পারা যাবে। এরপর সর্বশেষ বলছে আমাদের অফিস সাপ্লাইস এর অর্ধিত 500 টাকা থাকবে, মানে বাকিটা হচ্ছে আমাদের খরচ হিসেবে ধরে নিতে হবে। এটা অফিস সাপ্লাইস এর। তাহলে বাকিটা কত, 500 টাকা যদি আমি রেখে দিই বাকিটা হচ্ছে 1,500 টাকা, এটা খরচ হিসেবে আমাকে দেখাইতে হবে। এবং এটা আমাদের মূলধন থেকে কমে যাবে যেহেতু এটা খরচ, সাপ্লাইস ব্যয়, সাপ্লাইস খরচ দেখাইতে হবে। এরপর আমরা এটা যোগ বিয়োগ করে ফেলবো, এখানে একটা ইকুয়াল টু দিয়ে দিলে ভালো হয়। তো এখানে আমরা যোগ বিয়োগ করলে এখানে থাকবে 17,700 টাকা, এখানে আমাদের 39,000, এখানে 500 টাকা থাকবে, এখানে থাকবে 2,000 বাদ গেলে 1600 টাকা, এখানে 2,000 বাদ গেলে 22,000, আর এখানে সর্বশেষ থাকবে 34,800 টাকা। তো এই দুইটা যদি আমি অ্যাড করে দিই তাহলে এখানে 58,800 টাকা পাবো আমরা।
আর এই দুইটা যদি আমরা অ্যাড করে দিই এটাও সেম পাবো 58,800। তাহলে এটা উভয় পাশে মিলে যাবে। তাহলে এটা খ নাম্বার এখানে শেষ। তারপর ঘ নাম্বার আমাদেরকে বলছে কি উদ্ধৃত পত্র বের করতে। উদ্ধৃত পত্র মূলত এখান থেকে আমরা বের করতে পারবো চাইলে সম্পদ এবং আমরা লিখবো একটা চার্টে সম্পদ এবং এরপর লিখবো পাশে আমরা দায় এবং মালিকানা সত্ত্বগুলো লিখতে পারবো। তো এই সম্পদের মধ্যে আমরা লিখবো প্রথমে নগদ টাকা, এটা নগদে উদ্ধৃত আসবে। মনে করো এখানে যদি সম্পদের কলাম যদি লিখি তাহলে এখানে নগদ আসবে কত, এখানে নগদ আসবে 17,700 টাকা। তারপরে এখানে এখানে গ্রাফিক্স সরঞ্জাম, এটা আসবে 39,000 টাকা। তারপরে এটা অফিস সরঞ্জাম, অফিস সাপ্লাইস যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 500 টাকা, এটা সম্পদ। আর দেনাদার যেটা আসবে সেটা হলো আমাদের 1600 টাকা। এরপর আমরা দায় ও মালিকানা সত্ত্ব লিখবো। তাহলে দায় ও মালিকানা সত্ত্বতে এখানে পাওনাদারে লিখবো 22,000। তারপর এরপর মূলধনে লিখবো 34,800। তো এই মানে যোগ করে দিব, যোগ করে মূলত আমরা এটাই পাবো 8,800। এটা মূলত এখান থেকে কপি করা যায়। এটাই হলো এক্সাম্পল, খুব সহজ একটা।